সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশেও দক্ষিণপন্থী রাজনীতি উত্থানের চেষ্টা হচ্ছে মনে করেন বিএনপি মহাসচিব। দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। জুলাই বিপ্লবে পাওয়া পরিবর্তন এগিয়ে নিতে ভূমিকা রাখার তাগিদ। সুশীল সমাজের সাথে চলছে ইসির সংলাপ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নেওয়া হচ্ছে মতামত। আরপিও সংশোধন সহ কমিশনের ভূমিকা তুলে ধরেন সিইসি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর অর্চনা। আনন্দময়ীর আগমনে ভক্তদের উচ্ছ্বাস। এবার শুনবেন বিস্তারিত। ৫ আগস্টের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াতে ইসলামী। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত সুবিধাজনক অবস্থানে বলে মনে করেন বিএনপি মহাসচিব। জামায়াত আপনার অত্যন্ত যেভাবে হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন, এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা, এটাই স্বাভাবিক, আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে, এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ, মাঠে যাতায়াত করি, তাতে বুঝতে পারি যে তার গিয়ে সেখানে খুব বেশি একটা নাই। বৈশ্বিক রাজনীতির গতিপ্রবাহ তুলে ধরে বাংলাদেশও যে তা থেকে বিচ্ছিন্ন নয় তা স্পষ্ট করেন মির্জা ফখরুল। তবে সেই প্রচেষ্টা ভোটের মাঠে সফল হবে না বলে বিশ্বাস তার। সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ এইভাবে করছে। এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোন অবস্থা আমার কাছে মনে হয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় মতোই দেশে ফিরবেন বলেও জানান মহাসচিব। ঢাকা থেকে লন্ডন কিংবা নিউ ইয়র্ক সবখানেই বাংলাদেশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত রাজনীতি। আর সেই রাজনীতির আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এখন নির্বাচন প্রসঙ্গ। ভোট কিংবা জোটের সেই সমীকরণে বিএনপির পাশাপাশি উঠে আসছে জামায়াত ইসলামীর নামও। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় এনআরবি কানেক্ট ডে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের করতালি আর স্লোগানে সিক্ত হন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি। ভাষণে ঘুরে ফিরে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ। প্রফেসর ইউনূস জানান 1 বছর আগে কি পরিস্থিতিতে তাকে সরকার গঠন করতে হয়েছিল এবং এখন চলছে দেশ পুনর্গঠনের কাজ। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে পেছনের দিকগুলোকে আজকে আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। সরকার প্রধান বলেন, প্রবাসীরা যেখানেই থাকুক না কেন দেশের জন্য তাদের অবদান অতুলনীয়। আমাদের অর্থনীতি শেষ, কিছু নেই, একেবারে তলানি তলানি। আচ্ছা, এরা তো ওকে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স।
রেমিটেন্স প্রবাহে 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তিনি। পাশাপাশি জানান বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের পদক্ষেপের কথা। আঞ্চলিক অর্থনীতি তাদের এই যে সীমাবদ্ধতা, দেশের অর্থনীতির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। আমাদের মনটাও করা হবে, ইন্টারাকশন হবে আশেপাশের দেশের সঙ্গে, এবং আমাদের অর্থনীতির প্রতি একটা বিরাট গতি সঞ্চার হবে। জাতিসংঘ অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও তার পাশে ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। তারা জানান বাংলাদেশ প্রসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আসল একটাই আহ্বান আমাদের সকলের, আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে একই একটা বিষয়ে, বাংলাদেশের বিষয়ে সবার আগে বাংলাদেশ, এটাই হোক আমাদের কথা। এই অভ্যুত্থানে আপনি সিঙ্গেল একক কোনো নেতৃত্ব দেখবেন। এই অভ্যুত্থান এমন বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা, সমাজের নানা স্তরের মানুষেরা তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এর আগে আবেগঘন বক্তব্য রাখেন বিএনপির হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডাক্তার নাকিবুর রহমান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিমানবন্দরে রাজনীতিকদের উপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র মিশনের কোনো ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পর্বের যে সংলাপ, সেই সংলাপটি এখনো শেষ হয়নি এবং এই সংলাপে আসলে নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনে কী ধরনের হওয়া উচিত সে বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচকই কথা বলেছেন এবং এখানে কোনো আলোচক বলেছেন এআই এর অপব্যবহার নিয়ে এবং উপমহাদেশে পাকিস্তান এবং ভারতে কিভাবে নির্বাচনের সময়ে এআই অনেক বড় প্রভাব রেখেছিল সে বিষয়টি নিয়ে আলোচকরা আলোচনা করেছেন। আবার আরেক দিক দিয়ে আমরা দেখেছি যে এখন যেরকম কথা বলছেন রাশেদা কে চৌধুরী, এর আগে কথা বলেছিলেন সাংবাদিক সোহরাব হাসান এবং তিনি তখন বলেছিলেন যে আসলে এই নির্বাচনে যে ধরনের যে আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এবং যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় সেগুলো সাধারণ মানুষই করে থাকে, কিন্তু সাধারণ মানুষ এটি লঙ্ঘন করলেও পরবর্তীতে এর দায় চাপে কিন্তু নির্বাচন কমিশনের উপরে এবং নির্বাচন কমিশনের উপর দায় চাপার কারণেই কিন্তু পরবর্তীতে আহ্বান জানানো হয় যে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা পালন করে একটি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এক্ষেত্রে তারা বলেন যে এই সরকারের ক্ষেত্রেও যদি সরকারের প্রভাবশালী কারো ক্ষেত্রেও যদি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ এবং নিয়ম নীতি ভঙ্গের ব্যাপারে অভিযোগ থাকে তাহলে যেন সে বিষয়টি নিয়ে তারা শক্ত অবস্থান নিতে পারেন সে আহ্বান জানানো হয়। একই সাথে এআই এর অপব্যবহার ছাড়াও আর্মির ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সদ্ব্যবহার সহ আরও অন্যান্য অনেক কিছুই উঠে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে ঠিক কিছুক্ষণ আগেই এই প্রথম পর্বের সংলাপটি শেষ হয়ে গেছে এবং আর কিছুক্ষণ পরে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। প্রদীপের আলো, ধূপের ধোয়া, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজা মণ্ডপ, এসবই দুর্গতি নাশিনী দেবী দুর্গার আমন্ত্রণের আয়োজন। আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা, তাই তো মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাসর। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস, এর মধ্য দিয়েই শুরু শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। রবিবার সকাল থেকেই ভক্তদের পদচারণায় ভরে ওঠে ঢাকেশ্বরী মন্দির চত্বর। আমরা সব ধর্মের সবাই মিলেমিশে একসঙ্গে যেন সব পূজা উদযাপন করতে পারি, এটাই। এই 5 দিনের পূজা আমরা 1 বছর ধরে প্রত্যাশা করি যে মা আসবে আসবে আসবে। এই 5 দিনের পূজা যাতে নির্বিঘ্নে আমরা করতে পারি সেই ব্যাপারে আমরা মনে করি যে বাংলাদেশের সকল জনগণ আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা মনে করি আমাদের সাথে তারা সামিল হবেন। পৃথিবীটা যেমন ফলে ফলে ভরে উঠবে, আমাদের পৃথিবীর যে মানুষগুলি আছে, আমাদের দেশের মানুষ, বাইরের মানুষ, সবাই যেন আমরা ছেলে মেয়ে স্বামী সন্তান সংসার এবং দেশের মানুষ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। ষষ্ঠীর দিনে রামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে দেবীকে আহ্বান করেছিলেন। সেই সূত্রে আজও বেলগাছের তলায় জবা, দুব্বা আর ধান দিয়ে সম্পন্ন হয় দেবীর বোধন। আজকে সকালবেলা ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন হয়েছে এবং সায়ংকালে অর্থাৎ সূর্যাস্তের পরে শুরু করে সন্ধ্যার মধ্যে আমন্ত্রণ এবং অধিবাস শুরু হবে।